প্রিয় ক্যাডার প্রত্যাশীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিদ্যাবাড়ির অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত হতে যাচ্ছে 9 দিনব্যাপী বিসিএস প্রস্তুতির জন্য 9 জন পৃথক পৃথক শিক্ষকের সাথে 7 দিনব্যাপী উন্মুক্ত লাইভ ক্লাস। এরই ধারাবাহিকতায় আমি ইরফান আহমেদ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞান এবং আইসিটি নিয়ে। আইসিটি এবং বিজ্ঞানের কিভাবে আমরা প্রস্তুতি নেব, কিভাবে বিষয়টি আমাদের কাছে বোধগম্য এবং সহজবোধ্য হয়ে উঠবে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তার পূর্বেই আমি জেনে নিতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, এই বিষয়টি আপনারা বলবেন। এবং একই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, সেটি হচ্ছে যে এই লাইভটি আপনাদের যারা সহপাঠী রয়েছে, বন্ধু বান্ধব, যাদের জন্য লাইভটি প্রয়োজন, অর্থাৎ যারা বিসিএস ক্যাডার প্রত্যাশী রয়েছেন, অর্থাৎ নিজেদের ভবিষ্যতে বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চান, তাদের সাথে বিষয়টি শেয়ার করতে পারেন। তো আর যাই হোক, আমরা একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে বিদ্যুতের বিভ্রাটের জন্য ক্লাসটি 7:30টার পরিবর্তে আপনারা জানেন যে একটু বিলম্ব হয়ে যায়। এখন অলমোস্ট বাজে হচ্ছে 8টা 10। যাই হোক, আমরা নেক্সটে চলে যাচ্ছি। আর সেটি হচ্ছে যে আপনারা জানেন যে 9 দিনের আজকে হচ্ছে 7ম দিন। আজকে 7ম দিন এবং 7ম দিনে আপনারা আমাদের ক্লাসটি শুরু করেছিলেন, অর্থাৎ প্রথম ক্লাসটি নিয়েছিলেন হচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার। তার পরবর্তীতে হচ্ছে যে মিলন স্যার এবং আসলাম স্যার। এভাবে ধারাবাহিকভাবে আজকে হচ্ছে 7ম দিনে আমি উপস্থিত আছি হচ্ছে ইরফান আহমেদ। কাজ করছি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে। এবং এরপরে কিন্তু আমাদের আবার হচ্ছে আরেকজন সকলের প্রিয় ফজল রহমানী স্যার, এবং শেষে হচ্ছে সাজ্জাদ স্যার ক্লাস দিবেন আপনাদের। আজকে হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাধারণ বিজ্ঞান এবং আইসিটি কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, এবং আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে বিদ্যাবাড়িতে কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়ে থাকে। এবং এটা হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবার জন্য খুব সহজেই যেন আমরা ক্লাসগুলো বুঝতে পারি, কিভাবে ক্লাসগুলো বোধগম্য করা হয়ে থাকে, সহজবোধ্য করা হয়ে থাকে, সেই বিষয়টি আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব। তো যারা যারা জয়েন করেছেন অনেকেই দেখা যাচ্ছে যে যশোর, কুমিল্লা, খুলনা থেকে, রাকা, তারপরে হচ্ছে যে নাজরিন, ওনারা অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা মেনশন করতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটু আবারও দুঃখ প্রকাশ করতেছি যে লাইভটি একটু বিলম্বে শুরু করার জন্য, এবং এটা হচ্ছে একটা টেকনিক্যাল ত্রুটির জন্য। আপনাদেরকে আমি সহজ কয়েকটি টপিক সম্পর্কে বলবো, এবং প্রশ্ন সেদিক থেকে আপনাদেরকে প্রশ্ন করব, এবং প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদেরকেই দিতে হবে। আপনারাই প্রশ্নগুলোর উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে টপিকগুলো আপনারা ভালো বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে যে ফার্স্টেই হচ্ছে পরমাণুর গঠন। আপনারা সবাই জানেন এটি খুব সহজ একটি টপিক। পরমাণুর গঠন সর্বপ্রথম নিয়ে কথা বলেন হচ্ছেন ডেমোক্রিটাস। উনি বলতেছিলেন যে একটি পদার্থকে, একটি পার্থিব বস্তুকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে সর্বশেষে ক্ষুদ্র একটি বস্তুতে গিয়ে পৌঁছায়। সেই বস্তুটার নাম দেন হচ্ছেন অ্যাটম। অ্যাটম শব্দটি উনি গ্রিক শব্দ থেকে গ্রহণ করেছিলেন। অ্যাটম এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে। এর মিনিং হচ্ছে যে যেটিকে আর ক্ষুদ্র মানে আর বিভাজিত করা যাবে না, আর কোনো ক্ষুদ্রতর ভাগে ভাগ করা যাবে না। যাই হোক, পরবর্তীতে ওনার কথাটি অ্যারিস্টটলের তোরে আর টিকেনি। অ্যারিস্টটল বলতেছিলেন যে না, একটা পদার্থকে যত ইচ্ছা তত ক্ষুদ্রতরে ভাগ করা যায়। এই ছিল হচ্ছে পরমাণুর ধারণা। পরমাণুর ধারণার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে পরমাণুগুলোর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এই পরমাণু বা অ্যাটমের নাম দেন কি? এটা হচ্ছে অ্যাটমের নাম দেন হচ্ছেন ডেমোক্রিটাস। একই সাথে আমরা আরেকটা জেনে নিই, একজন স্কুল শিক্ষকের গল্প। স্কুল শিক্ষক ছিলেন হচ্ছেন জর্জ ডাল্টন। উনি বলতেছিলেন, উনি কিন্তু পরবর্তীতে পরমাণু সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করেন, যেটি হচ্ছে পরমাণুবাদ বলা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? সেটা হচ্ছে যে পরমাণুবাদের জনককে যদি আসে বা পরমাণুবাদের প্রবক্তাকে, তাহলে হবে সেটা হচ্ছে ডাল্টন। আরেকটা হচ্ছে যে আর পরমাণুর নামকরণ করেন কে বা পরমাণু সম্পর্কে ধারণা দেন কে, সেটা হবে হচ্ছে ডেমোক্রিটাস। এরপরে হচ্ছে যে এদিকে ডাল্টনের কথা বলা আছে, সেটা হচ্ছে যে পরমাণুবাদের জনক, এবং একই সাথে ওনাকে পরবর্তীতে আধুনিক রসায়নের জনক বলা হয়ে থাকে। এই পরমাণুকে যখন আমরা আরো ভাঙবো, আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে বিশ্লেষণ করতে যাব, তখন এর ভিতরে আমরা মূলত 2 ধরনের কণিকা পেয়ে থাকি। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা নাম থেকেই বোঝা যাচ্ছে যে স্থায়ী হবে, এবং দেখা যায় যে প্রত্যেক পরমাণুতেই এরা স্থায়ীভাবে থেকে থাকে, মানে পরমাণুতে এরা বিরাজমান থাকে
সকল পরমাণুতেই এরা বিরাজমান থাকে, সকল মৌলের পরমাণুতেই এরা বিরাজমান থাকে। এরা কারা? বলা হচ্ছে যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা এই পরমাণুগুলো গঠিত হয়ে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে মৌলিক কণিকা। এবং 3টি স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা খুব সহজ একটি কনসেপ্ট, কিন্তু পরীক্ষাতে কিন্তু বারংবার প্রশ্ন এসে থাকে এবং আমরা কিন্তু সেটা দেখব। এবং বিসিএসই কিন্তু বারংবার এই প্রশ্নগুলো এসে থাকে। যারা যারা জয়েন করতেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম মাহবুবা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম কানিজ ফাতেমা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এইটা হচ্ছে যে এই 3টা ইয়ে সম্পর্কে আমরা করলাম। আপনারা কিন্তু আপনাদের যাদের আপনাদের প্রিয়জন এবং যাদের ইয়েটি প্রয়োজন, লাইভটি প্রয়োজন, আপনারা কিন্তু তাদের সাথে বিষয়টি শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন। আমরা যেহেতু দেরিতে শুরু করেছি, আমরা কিন্তু খুব দ্রুতই ক্লাসটি শেষ করার চেষ্টা করব। এবং আপনাদের এই ক্লাসে কিন্তু বিশেষ কিছু অফারও রয়েছে, অর্থাৎ ক্লাসটি না করলে পরে কিন্তু অফার মিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমেই আমরা জেনে নিই ইলেকট্রন সম্পর্কে। ইলেকট্রন সম্পর্কে যে ধারণাটা আমাদের অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভলি চার্জড, -VE। সংক্ষেপে যদি বলি, নেগেটিভ আধান বিশিষ্ট কণিকা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে অতি ক্ষুদ্র কণিকা, যেটা 1897 সালে থমসন এটাকে আবিষ্কার করেন। যে থমসন ইলেকট্রনের এই যে ইলেকট্রনের গঠন বলতে গেলে একটা সুন্দর একটা রেফারেন্স দেওয়া যায় আপনাদেরকে। যে রেফারেন্সটা কেমন, ধরেন একটা ইলেকট্রনের আকার আসলে কিরকম। ধরেন একটা বৃহৎ ফুটবল মাঠের মধ্যে একটা ফুটবলকে যদি আমরা মাঝখানে রাখি, তাহলে এই যে ফুটবলের আকারটা সমগ্র পরমাণুর তুলনায় ইলেকট্রনের আকারটা হচ্ছে এরকম। অর্থাৎ আপনারা এটা করতে পারেন, আপনারা যে ইমাজিন করতে পারেন যে ইলেকট্রনের আকারটা কত ক্ষুদ্র হতে পারে। আচ্ছা, একটা পরমাণু পরমাণুগুলো বিভিন্ন শেলে গঠিত হয়ে থাকে। তো একটি শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে? যদি এটা হয় প্রথম শেল তাহলে 2n², তাহলে n এর মান হবে হচ্ছে 1। যদি এটা হয় দ্বিতীয় শেল তাহলে হবে n এর মান হবে 2। যদি তৃতীয় শেল হয় তাহলে n এর মান হবে 3। এইভাবে করে আপনার শেলে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এবার আমরা একটু জেনে নেই যে ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করা থাকে। ইলেকট্রনকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়ে থাকে হচ্ছে E- দিয়ে। ইলেকট্রনকে সংক্ষিপ্ত আকারে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে E- দিয়ে। এবং যেহেতু আগেই বলা ছিল এটি অনেক ক্ষুদ্র, তাহলে ভরও হবে খুব ক্ষুদ্র, 9.11 × 10⁻28 গ্রাম। 9.11 × 10⁻28 গ্রাম। আপনাদের কিন্তু এই জায়গা থেকে কিছুক্ষণ পর আমরা প্রশ্ন করব, উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে আশা করব। আপনারা এদিকে এই লাইভটি একযোগে প্রচার হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে। তো দেখা যাক যে আমরা কারা এগিয়ে থাকি উত্তরের দিক থেকে, সঠিক উত্তরের দিক থেকে। এবং একই সাথে বলবো সেটা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং তার পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। তাহলে প্রশ্ন যদি আসে চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম। এরপরে আসে আমরা একটু প্রোটন সম্বন্ধে বলি। প্রোটন কি? প্রোটন সম্বন্ধে P ফর প্রোটন, P ফর পজিটিভ। P ফর প্রোটন, P ফর পজিটিভ। সেটা হচ্ছে যে ধনাত্মক আধান। প্রোটন হবে হচ্ছে ধনাত্মক আধান হতে হবে, ধনাত্মক আধান